আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হিসাব বিজ্ঞানের রেওয়ামিল সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। যে প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2023 সালের 7 নং প্রশ্নে এসেছিল রেওয়ামিল। তো প্রশ্নটি আমি ডান দিকে লিখে রাখলাম, এই যে ডান দিকে। এটা দেখে দেখে আমরা সমাধান করব। প্রথমে ক নাম্বারে বলেছে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফা সময়ের পরিমাণ নির্ণয় করো। এই যে বাম দিকে আমি উত্তর লিখব, রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয়। তো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, আমরা জানি যে সমাপনী উৎপন্ন রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক হাতে নগদ, সমাপনী মণিহারি, প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত, এগুলো রেওয়ামিলে লিখতে হয় না। সম্ভাব্য দায়, তাই না? তো আমরা এইখানে দেখব কি কি আছে এই অঙ্কে। এই অঙ্কের মধ্যে এই যে ডান দিকে সমাপনী মজুদ পণ্য, মজুদ পণ্য 31/12/22, এটা কিন্তু সমাপনী মজুদ পণ্য, এটা রেওয়ামিলে লিখতে হবে না, এটা লিখব। মজুদ পণ্য 31/12 সমাপনী মজুদ পণ্য, এটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, এটা লিখব। এরপরে নগদ তহবিল 31/12, এটা কিন্তু রেওয়ামিলে লিখতে হবে। নগদ তহবিলের পাশে যদি 1 থাকতো সেটা রেওয়ামিলে লিখতে হতো না। তাহলে আর কোনো আইটেম নাই। ও আরেকটা আছে, এই যে সম্ভাব্য দায় 1000 টাকা, এটা রেওয়ামিলে লিখতে হবে না, সম্ভাব্য দায় লিখব। 30 আর 1000 যোগ করে 31,000, এটাই হচ্ছে এখানে মোট। অর্থাৎ এই সমাপনী মজুদ পণ্য আর সম্ভাব্য দায় এই দুটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এই অঙ্কের তথ্যের আলোকে। এই প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে ডেবিটে বসবে এবং নগদ তহবিলের পাশে 31/12 লেখা আছে, মানে কি এটি নগদ তহবিলের সমাপনী নগদ তহবিলের রেওয়ামিলে বসে, প্রারম্ভিক নগদ তহবিলের রেওয়ামিলে বসে না। তো এ হচ্ছে ক নাম্বারের উত্তর। এবার আমরা খ নাম্বারের জন্য আবার এই উদ্দীপকে ফিরে আসলাম। খ নাম্বারে রেওয়ামিল প্রস্তুত করতে বলেছিল। তো আমরা এখানে রেওয়ামিলটা আমি মূলত প্রস্তুত করে দিচ্ছি না, কিন্তু এই যে প্রশ্নটা সামনে রেখেছি, রেওয়ামিল কীভাবে তৈরি করতে হবে সেটি তোমরা জানো। আমরা মূলত যদি ডেবিট দিকে কোনগুলো বসবে, ক্রেডিট দিকে কোনগুলো বসবে এবং কোনগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, এই তিনটা বিষয় যদি জানতে পারি তাহলে রেওয়ামিল তৈরি করা পানির মতো সহজ। তো সেই তিনটা বিষয় আমি আলোচনা করতেছি। প্রথমে দেখব রেওয়ামিলে যেগুলো অন্তর্ভুক্ত হয় না তার পাশে ক্রস চিহ্ন দিয়ে রাখি। এই যে মজুদ পণ্য 31/12, এটি রেওয়ামিলে লিখতে হবে না, পাশে ক্রস চিহ্ন দিয়ে রাখলাম। সম্ভাব্য দায় রেওয়ামিলে লিখতে হবে না, দুইটার পাশে ক্রস চিহ্ন দিয়ে রাখলাম। তার মানে কি এই দুইটা রেওয়ামিল, আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করবো এই তথ্যের আলোকে, তখন এই দুইটা হিসাব লিখব না রেওয়ামিলের মধ্যে। আচ্ছা, এখন এই দুটা যদি না লিখি, বাকিগুলোর মধ্যে কোনোটা ডেবিটে বসবে, কোনোটা ক্রেডিটে বসবে, তাই না? এটাই তো রেওয়ামিল। তাহলে এবার আমি যেগুলো ক্রেডিট দিকে বসবে তার পাশে সরাসরি ক্রেডিট লিখে দিই। এই যে মূলধন রেওয়ামিলে ক্রেডিট দিকে বসে, কারণ মূলধন মালিকানা সত্ত্ব। সাধারণ সঞ্চিতি রেওয়ামিলে ক্রেডিট দিকে বসে, সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্ব। অনাদায় পাওনা সঞ্চিতি রেওয়ামিলে ক্রেডিট দিকে বসে। বিক্রয় রেওয়ামিলে ক্রেডিট দিকে বসে, এগুলো আয় রেওয়ামিলে ক্রেডিট দিকে বসে। ব্যাংক জমাতিরিক্ত দায় রেওয়ামিলে ক্রেডিট দিকে বসবে। এবার ডান দিকে যাই, এই যে প্রদেয় হিসাব রেওয়ামিলে ক্রেডিট দিকে বসবে, পাশে ক্রেডিট লিখে রাখছি কিন্তু আমি। সবার শেষে ঋণ রেওয়ামিলে ক্রেডিট দিকে বসবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7টা রেওয়ামিলে ক্রেডিট দিকে বসবে, আর 2টা রেওয়ামিলে বসবে না। আর বাকি যেগুলির পাশে আমি কোনো সিগন্যাল দিই নাই, কোনো দাগ দিই নাই, কোনো কিছু লিখি নাই, ওইগুলি সব রেওয়ামিলে ডেবিট দিকে বসবে। যেমন প্রাপ্য হিসাবে রেওয়ামিলে ডেবিটে বসবে, এগুলোর পাশে আমি কিছু লিখি নাই, কারণ বেশি লিখতে গেলে আবার হিজিবিজি লাগবে দেখতে। প্রাপ্য হিসাবে রেওয়ামিলে ডেবিট দিকে বসবে। মজুদ পণ্য প্রারম্ভিক রেওয়ামিলে ডেবিট দিকে বসবে। অনাদায়ী সুদ, স্থায়ী সম্পদ, এগুলো রেওয়ামিলে ডেবিট দিকে বসবে। অনাদায়ী সুদ মানে প্রাপ্য সুদ, এটি সম্পদ। দপ্তর খরচ রেওয়ামিলে ডেবিট দিকে বসবে। উত্তোলন রেওয়ামিলে ডেবিট দিকে বসবে। অনাদায়ী পাওনা খরচ রেওয়ামিলে ডেবিট দিকে বসবে। পণ্য ক্রয়, বিমা খরচ, এগুলি খরচ রেওয়ামিলে ডেবিট দিকে বসবে। এবং বিনিয়োগ সম্পদ, এটাও রেওয়ামিলে ডেবিট দিকে বসবে। নগদ তহবিল 31/12, এটি সমাপনী নগদ তহবিল, এটিও রেওয়ামিলে ডেবিট দিকে বসবে। তাহলে আমি মূলত রেওয়ামিল প্রস্তুত করে দিলাম না, কিন্তু এখন তোমরা যারা রেওয়ামিল পারো তারা রেওয়ামিলটা মিলাতে পারবে। রেওয়ামিলের শখ তো আমরা পারি, তাই না? আমরা যেহেতু রেওয়ামিলের বেসিকটা নিশ্চয়ই শিখেছি, তা না হলে আমি তো বোর্ডের প্রশ্ন সমাধান করতেছি। সেজন্য তোমরা যদি এইটা দেখে রেওয়ামিল তৈরি করে মিলাতে পারো তাহলে আরও ভালো মতো শিখতে পারবে। আচ্ছা, আমি একটা কাজ করি, উত্তর কত হবে বলে দিই। এই যে উত্তর হবে 3,35,000 টাকা সম্ভবত। তোমরা রেওয়ামিলের দুই সাইড
মিলিয়ে যদি উত্তর মিলে তাহলে আমাকে, এই হচ্ছে খ নাম্বারের উত্তর, তাই না? এবার গ নাম্বারে বলেছিল চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে। তো যাই গ নাম্বারে যাই, চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয়, যে বাম দিকে আমি ছকে উত্তর, এই বাম দিকের অংশটুকু কিন্তু উত্তরের অংশ, আর ডান দিকেটা হচ্ছে প্রশ্ন। তো প্রথমে আমরা এই চলতি সম্পদ লিখব। বাম দিক থেকে সব দেখতে দেখতে যায় চলতি সম্পদ কি কি আছে। এই যে প্রাপ্য হিসাব ৮০,০০০ টাকা, এটা কিন্তু চলতি সম্পদ। প্রাপ্য হিসাবের আর এক নাম দেনাদার, এটা চলতি সম্পদ, প্রথম ঘরে লিখব। অনাদায়ী সুদ মানে প্রাপ্য সুদ, এটা চলতি সম্পদ, প্রথম ঘরে লিখব। নগদ তহবিল, নগদ তহবিল, এই যে নগদ তহবিল এই নিচের দিকে ৩১/১২ ১৪,০০০ টাকা, এটাও কিন্তু চলতি সম্পদ। আর কি আছে একটু দেখতে দেখতে যায়, এই সমাপনী মজুদ পণ্য, এটাও কিন্তু চলতি সম্পদ। সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে লিখতে হবে না, এই সমাপনী মজুদ পণ্য ৩০,০০০ টাকা, কিন্তু এটা চলতি সম্পদ। এবার এগুলো যোগ করব, যোগ করে আমরা শেষের ঘরে লিখব, পাশে লিখব মোট চলতি সম্পদ। এবার চলতি দায় নির্ণয় করব। চলতি দায়ের মধ্যে কোনগুলি আছে আবার প্রথম থেকে দেখতে দেখতে যায়। চলতি, এই যে ব্যাংক জমাতিরিক্ত ২৭,৭০০ টাকা, এটা কিন্তু চলতি দায়। ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় হিসাব, বকেয়া খরচ, এগুলি চলতি দায়। তো ব্যাংক জমাতিরিক্ত লিখব, চলতি দায় এই যে ২৭,৭০০ টাকা। এরপরে আছে প্রদেয় হিসাব ২৫,০০০ টাকা, এটাও কিন্তু চলতি দায়, প্রদেয় হিসাব। তো এবার আমরা এই চলতি দায় দুইটা যোগ করে শেষের ঘরে লিখব, এটা পাশে লিখব মোট চলতি দায়। এখন আমাদের যদি বলতো চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে এখানেই অঙ্ক শেষ। কিন্তু উপরে প্রশ্নে বলেছে চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয়। পার্থক্য মানে কি, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে, বিয়োগ হয়ে নিচে বসবে। ১,২৬,০০০ থেকে ৫২,৭০০ বিয়োগ করে হবে ৭৩,৩০০ টাকা। এটা নিচে ডাবল দাগ এবং এটাই হবে পার্থক্য, চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য, এই ৭৩,৩০০ টাকা। এটা উত্তর হিসেবে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরবর্তী ক্লাসে কি আলোচনা করবো একটু দেখে যাই। সিলেট বোর্ড ২০২৩ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল রেওয়া মিল সংক্রান্ত, ওই সিলেট বোর্ড ২০২৩ সালে সৃজনশীল প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব পরের ক্লাসে, দেখার আমন্ত্রণ রইল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।